সাইন থিটা মাইনাস কস থিটা √2 কস থিটা। এবার দুদিকে স্কোয়ার করো, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা স্কোয়ার ইকুয়াল টু √2 ইন্টু কস থিটা তার স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা। তাহলে এইটা মানে 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা, এইটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা। এবার যদি একটু ট্রান্সপোজিশন করি, সাইড চেঞ্জ করে দিই, তাহলে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 কস স্কোয়ার থিটা, তাই তো? এইবার এই 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা। এইটা হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। আর এই 1 মাইনাস 2 কস স্কোয়ার থিটা, কস 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এইটা হলো হচ্ছে মাইনাস কস 2 থিটা। এইবার যদি তুমি ডিভাইড করে দাও, তাহলে ট্যান 2 থিটা ইকুয়াল টু মাইনাস 1, তাই না? দেখো এইটা তো এবার পারবে না করতে, কারণ আমি টিউনোটি শেখাইনি তো। কেন ব্যাপারটা যে এইখানে এই কনসেপ্টটা না আমি দিয়ে দিলাম। এবার ট্যান 2 থিটা ইকুয়াল টু মাইনাস 1, এবার থিটা ভ্যালু বের করবো কি করে? এইটা টিউনোটি যখন শেখাবো তখন তোমরা, এটা তোমরা একটু স্টার্ট দিয়ে রাখো। ট্রিগোনোমেট্রির ফার্স্ট চ্যাপ্টার করানোর পরেই এটা করানো যাবে। ফার্স্ট চ্যাপ্টার মানে কি, ওই মাল্টিপল সাব মাল্টিপলটা না করলে এটা করানো যাবে, ঠিক আছে? আর বলো, তবে এইটা কিন্তু এই প্রসেসেই হবে। এখান থেকে থিটা মান বেরোবে একটা, আর ওইটা থেকেও স্কোয়ার করে থিটা মান বেরোবে, দুটো সেম। ট্যান 2 থিটা কি মাইনাস 1? তো যদি আমরা ধরো এবার এইটা করার চেষ্টা করি, একটু দেখিনি যখন অঙ্কটা শুরু করেছি, এইটা হচ্ছে এই কিউ এর জন্য। হ্যাঁ, এবার স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, আর 2 সাইন স্কোয়ার থিটা। এই 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, আর 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখান থেকে সাইন 2 থিটা ইকুয়াল টু, দেখো কস 2 থিটা যদি 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 হয়, তার মানে এটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তুমি যদি কসকে সাইনে সুইচ করো, আমরা যখন মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলাটা করব তখন এইটা ব্যাখ্যা করতে পারবো। আপাতত এটা মনে রাখো, কস 2 থিটার ফর্মুলাটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 বা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। কেন, তুমি কস স্কোয়ারকে যদি 1 মাইনাস সাইন স্কোয়ার লেখো, তাহলেই তো এটা দেখো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার হয়ে যায়। বুঝতে পারলে কি বললাম? কস স্কোয়ারের পরিবর্তে আমরা তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 জানি। তাহলে কস স্কোয়ারের পরিবর্তে যদি আমি 1 মাইনাস সাইন স্কোয়ার লিখি, তাহলে দেখো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা আছে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1, তার মানে কি হবে, এটা তোমার কি দাঁড়াচ্ছে, মাইনাস কস 2 থিটা দাঁড়ালো না? এইবার যদি ডিভাইড করো, সেই ট্যান 2 থিটা ইকুয়াল টু মাইনাস 1, এটাও কিন্তু ট্যান 2 থিটা ইকুয়াল টু মাইনাস 1 এসছে। তার মানে বোঝা যাচ্ছে দুটো কিন্তু একই ইকুয়েশন, মানে একই থিটাকে তৈরি করবে। কেন, আমি যদি এই ট্যান 2 থিটা ইকুয়াল টু মাইনাস 1 এখান থেকে থিটার মানটা যদি বের নাও করি, থিটার মান এক্স্যাক্ট এখান থেকে বের করা সম্ভব যে থিটার কোন কোন মানগুলোর জন্য ট্যান 2 থিটা ইকুয়াল টু মাইনাস 1 হয়। তাহলে এটা যদি বের নাও করি, তাহলে কিন্তু তাহলেও আমি বলতে পারবো যে এক্ষেত্রে পি এর যে পিটা অ্যাকচুয়ালি এসছে, দেখো থিটা সাচ দ্যাট ট্যান 2 থিটা ইকুয়াল টু মাইনাস 1, আর কিউটা এসছে থিটা সাচ দ্যাট ট্যান 2 থিটা ইকুয়াল টু মাইনাস 1। তাহলে বলো, এটা আমি বলতে পারবো না পি ইকুয়াল টু কিউ? কারণ দুটো তো সেম ইকুয়েশন দেখাচ্ছে, সেখান থেকে থিটা তৈরি হচ্ছে।
তাহলে আমরা এখান থেকে পি ইকুয়াল টু কিউ বলতে পারি। কিন্তু এখানে দুটো জিনিস, এই একটা কনসেপ্ট যেটা লেগেছে সেটা হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। সেটা যখন টিউটোরিয়ালটি করবো তখন আরও ক্লিয়ার করে বুঝতে পারবো। তোমরা এটা নোট ডাউন করে নাও। এইটা এই দুটো এরকমভাবে, মানে এই ইকুয়েশন থেকে আমি tan টু থিটা ইকুয়াল টু -1 আর এই ইকুয়েশন থেকে tan টু থিটা ইকুয়াল টু -1 এইটা দেখানোর পরে তারপরে পি আর কিউকে এভাবে আমরা একটু লিখবো যে পি সমান এইটা দেওয়া ছিল, তাহলে এইটা তৈরি হলো, পি কিউ সমান এটা দেওয়া ছিল, এইটা তৈরি হলো, তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারি যে পি ইকুয়াল টু কিউ। এখন আমরা বলতে পারি পি ইকুয়াল টু কিউ, কারণ একই তো, জিনিসটা তো একই, সেম। হ্যাঁ, তোমার এখানে থিটার এক্স্যাক্ট রোস্টারে, প্রথমে বলেছিলাম যে রোস্টারে বের করার ব্যাপার আছে, রোস্টারে না বের করলেও হবে, কারণ একই তোমার যে সেট বিল্ডার ফর্মে যে রুলটা বলা আছে সেই রুলটা একই রুল, তাহলে একই রুলে একই জিনিস তৈরি হবে। হ্যাঁ, আচ্ছা, এবার এই সেট থিওরির উপরে একটা ডাউট সাম। ইফ টু সেটস এ অ্যান্ড বি আর হ্যাভিং 99 elements in common, then find the number of elements common to each of the sets A cross B and B cross A. তাহলে প্রথমে আমরা কি এটা, আমি আর একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো A ইকুয়াল টু রয়েছে 2, 3, 4 আর B ইকুয়াল টু রয়েছে 2, 3, 5। তার মানে বোঝা যাচ্ছে যে A আর B সেটে এই দুটো এলিমেন্ট হচ্ছে কমন, এখানে 2, 3 রয়েছে, এখানে 2, 3 রয়েছে। এইবার যদি আমি A ক্রস B আর B ক্রস A যদি বার করি তাহলে কি তৈরি হয়? A ক্রস B। দেখো, প্রথমে আমরা যেভাবে কার্টেসিয়ান প্রোডাক্ট বের করেছি, হ্যাঁ, 2, 3, 4 আর 2, 3, 5, এখান থেকে রাজন্য তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে এই দুটো সেট রয়েছে, দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্টটা কীভাবে তৈরি হয়। এটা কত কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে কি একটা সেট অফ অর্ডার পেয়ার্স। তাহলে আমরা যদি এই অর্ডার পেয়ার তৈরি করি, প্রথমে 2কে ধরি, তাহলে 2, 2, 2, 3, 2, 5, তাহলে এটা 2, 2, 2, 3 আর হচ্ছে 2, 5, তারপরে 3, 3, 2, 3, 3, 3, 5, তারপর হচ্ছে 4, 4, 2, 4, 3, 4, 5। যদি বি ক্রস এ করি তাহলে কি হবে? এইটা আগে হবে, মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ ক্রস ই মানে এদিক থেকে এদিকে গিয়েছিলাম। এইবার বি ক্রস এ যখন করব তখন আমরা কি করব? তখন আমরা এদিক থেকে এদিকে চিন্তা করব, তাহলে 2, 2, 2, 3, 2, 4 হয়ে গেল। এইবার 3, 2, 3, 3, 3, 4, তারপরে 5, 2, 5, 3, 5, 4, ঠিক আছে। এইবার তুমি দেখো এই এ ক্রস বি আর বি ক্রস এতে কতগুলো এলিমেন্ট কমন আছে। দেখো 2, 2 আছে, এই দেখো 2, 2 আছে, 2, 3, 2, 3, আচ্ছা, তারপরে তোমার 3, 2, 3, 2, এই দেখো 3, 2, 3, 3, এই দেখো 3, 3, আচ্ছা, 3, 5 তো হবে না, 4, 2 হবে না, 4, 3 হবে না, 4, 5 হবে না, তাহলে কটা হলো? 4টে এলিমেন্ট কমন আছে। তাহলে যখন দুটো এলিমেন্ট কমন এ আর বিতে, তখন তাদের ক্রস প্রোডাক্ট যদি করি তাহলে এ ক্রস বি আর বি ক্রস এতে 4টে এলিমেন্ট কমন হচ্ছে, তাই না? এবার যদি তুমি 3টে এলিমেন্ট ধরে, মানে 3টে কমন ধরে যদি করো তাহলে দেখবে 9টা এলিমেন্ট কমন হচ্ছে, তাই তো হবে, 9টা এলিমেন্টই তো কমন হবে। তাহলে এইভাবে যদি 99টা এলিমেন্ট থাকে, 90 এলিমেন্ট তো শো করতে হবে না, কনসেপ্টটা চুরি করে নিলাম হচ্ছে ছোট থেকে। তাহলে বড় স্তরে 99 থাকুক আর 200, 500 যাই থাকুক না কেন, তাহলে তাদের ক্রস করলে এ ক্রস বি আর বি ক্রস এতে কতগুলো এলিমেন্ট কমন থাকবে? 99 স্কোয়ার, তাই না? তাহলে এইবার আমরা এইভাবে তো লিখলাম, এইটা আমরা
দেখলাম, এবার অঙ্কটা করবো কীভাবে? এবারে এরকম একটা এক্সাম্পল ফিট করে আমরা এবার সাইডে লিখবো, কালি খুবই অসুবিধা যায়। কনক্লুশন, if A and B have two elements in common, A cross B and B cross A have 4 ব্র্যাকেটে লিখবে 2 স্কোয়ার elements in common, তারপর লিখবে if A and B have 3 elements in common, তাহলে A cross B and B cross A have 9, that is 3 square elements in common. Keeping the style in mind, keeping the style in mind, if A and B have 99 elements in common, A cross B and B cross A have 99 square elements in common. বল, ক্লিয়ার? আচ্ছা, এই রাজেন্দ্রের একটু ডাউট আছে কার্টেসিয়ান প্রোডাক্টটা, এটার সম্পর্কে ডাউট আছে। তার আগে এই কার্টেসিয়ান প্রোডাক্টের বিষয়টা বলার আগে আমরা আগে অর্ডার পেয়ার সম্পর্কে একটু জেনে নেব। অর্ডার পেয়ার, তো অর্ডার পেয়ার সেটা কি? অলরেডি কিন্তু অর্ডার পেয়ারের কনসেপ্ট আমাদের কিন্তু 9-10-এ হয়ে গেছে। যখন কোনো পয়েন্টকে প্লট করেছিলাম তখন সেই পয়েন্টের প্রথমটা ছিল অ্যাবসিসা, পয়েন্টটা ছিল অর্ডিনেট। হোয়াট ইজ অ্যাবসিসা? অ্যাবসিসা হচ্ছে ডিস্টেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস, আর অর্ডিনেট হচ্ছে ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস, এটাই তো। তো এইটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে প্রথমটা অ্যাবসিসা লিখে কমা দিয়ে অর্ডিনেট লিখে আমরা এভাবে সাজাতাম। এইটাই কিন্তু অর্ডার পেয়ারের প্রথম হাতে খড়ি ছিল, কিন্তু সেটা আমরা অর্ডার পেয়ার হিসেবে চিনতাম না, ওরকমভাবে পয়েন্টকে প্লট করতে হয় এরকমভাবে আমরা জানতাম। যাই হোক, অলরেডি অর্ডার পেয়ারের ধারণাটা কিন্তু তখন থেকেই শুরু হয়েছে। অর্ডার পেয়ার মানে একটা জোড়া যারা একটা অর্ডারে আছে, মানে যাদের মধ্যে কোনো নিয়মকানুন একটা নিয়মে থাকবে সে অর্ডার পেয়ারটা। তাহলে এই অর্ডার পেয়ারটা হচ্ছে তার একটা ফার্স্ট ব্র্যাকেটে দুটো এলিমেন্ট থাকবে, দুটো সে সংখ্যাও থাকতে পারে, দুটো এলিমেন্টও থাকতে পারে, এবং সেটা কমা দিয়ে সেপারেট করে লেখা হবে। এই হচ্ছে অর্ডার পেয়ার। এইবার কার্টেসিয়ান যে প্রোডাক্ট, এটা হচ্ছে একটা গুণফল, একটা মাল্টিপ্লিকেশন, কিন্তু এই মাল্টিপ্লিকেশন নর্মাল মাল্টিপ্লিকেশনের মতো নয়। এটা হচ্ছে যে দুটো সেটের মধ্যে মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, দুটো সেটের মধ্যে মাল্টিপ্লিকেশন। মনে করো একটা সেট এরকম দেওয়া রয়েছে, A ইকুয়াল টু একটা সেট 1,2, আর B একটা সেট, মনে করো আমি বললাম A, B। তাহলে এই দুটো সেটের মধ্যে যদি মাল্টিপ্লিকেশন করতে হয় তাহলে এটা কিভাবে হবে? তখন আমরা এটা লিখি A ক্রস B, আমরা এইভাবে রিড করি A ক্রস B। এটাই হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস। তাহলে এই গুণ করলে, দুটো সেটকে গুণ করলে তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে তৈরি হবে আর একটা সেট, কিন্তু সেই সেটের এলিমেন্টগুলো কি হবে? সেটের এলিমেন্টগুলো তৈরি এক একটা হচ্ছে অর্ডার পেয়ার। এখন এই অর্ডার পেয়ারগুলো কিভাবে তৈরি হয় দেখো, যদি আমরা এখানে ভেন দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, এটা A, এটা B, এটা 1, এটা 2, এটা A, এটা B, তাহলে A ক্রস B, প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করছি, কেন A ক্রস B ইট ইজ এ সেট। দুটো সেটের যদি গুণ করা হয় তাহলে একটা নতুন সেটই তৈরি হবে, এবং সেই সেটের এলিমেন্টগুলো কি হবে? অর্ডার পেয়ার। এখন এই অর্ডার পেয়ারটা তৈরি করব, এটা প্রথমে আছে A, পরে আছে B, তাহলে A থেকে B এই হচ্ছে আমাদের জার্নি। তাহলে প্রথমে A,
তাহলে 1 এর সঙ্গে স্মল এ এটা একটা কি হবে, একটা জোড়া তৈরি হবে। তাহলে প্রথম যে জোড়াটা পেলাম সেটা হচ্ছে 1, a। এইবার 1 এর সঙ্গে বি একটা অর্ডার পেয়ার তৈরি হবে, তাহলে 1, b। এইবার 2 এর সঙ্গে এ আর 2 এর সঙ্গে বি, এই হলো এ ক্রস বি। ক্লিয়ার? এবার যদি বলি বি ক্রস এ, তাহলে তো এর থেকে বি জার্নি হবে না, বি থেকে এতে জার্নি হবে। তাহলে বি ক্রস এ যদি করি তাহলে A1, A2, B1, B2, এই হচ্ছে বি ক্রস এ। তার মানে জেনারেলি এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু ইকুয়াল হচ্ছে না। কখন ইকুয়াল হবে? যদি দুটো সেট ইকুয়াল হয়। যদি এ আর বি দুটো সেট ইকুয়াল হয় তখন তুমি এদিক থেকে এদিকে যাও বা ওদিক থেকে এদিকে আসো, একই পেয়ার তৈরি করবে, একই অর্ডার পেয়ারগুলো তৈরি করবে। তাই জন্য এ ক্রস বি আর বি ক্রস এটা তখন ইকুয়াল হয়ে যায়। ইন জেনারেল কিন্তু ইকুয়াল হয় না। এই হয়ে গেল একটা ধারণা। আর আর কি, আর তো অর্ডার পেয়ার সম্পর্কে হ্যাঁ আর একটা বলা যেতে পারে যে যদি ধরো এরকম অনেক সময় হয় যে একটাই সেট দেওয়া আছে, তা তোমাকে অর্ডার পেয়ার তৈরি করতে বললো, তা তুমি তখন কি করে অর্ডার পেয়ারগুলো তৈরি করবে? তোমার কাছে দুটো সেট তো নেই, তখন তো একটা ডামি সেট তৈরি করতে হয়। বুঝেছো? ডামি সেট মানে ধরো একটা সেট দেওয়া আছে 1, 2, 3, এবার বলে দিল ফাইন্ড দি অর্ডার পেয়ার্স। তুমি এবার আর একটা সেট তো খুঁজে পাচ্ছ না, তখন ডামি করে নিতে হয় 1, 2, 3। তাহলে দুটো সেট ইকুয়াল, এখানে কিন্তু এ ক্রস বি আর বি ক্রস এটা ইকুয়ালই হবে। তাহলে ওই রকমভাবে তৈরি করবে, এদিকে 1, 2, 3, এদিকে 1, 2, 3, তাহলে 1, 1, 1, 2, 1, 3, তিনটে অর্ডার পেয়ার হয়ে গেল। তারপরে 2 দিয়ে করবে 2, 1, 2, 2, 2, 3, তারপরে 3, 1, 3, 2, 3, 3। তাহলে টোটাল 9টা অর্ডার পেয়ার পেলাম, কি তাই না? তাহলে তিনটে, তাহলে এখান থেকেও দেখো ওই যে যেটা 99 স্কোয়ারের আগের অঙ্কটা, এখান থেকেও কিন্তু কনসেপ্ট তৈরি হয়ে যাচ্ছে। তিনটে ওই ডামি যখন তৈরি করলাম, এর তিনটে এলিমেন্ট, ওরও তিনটে এলিমেন্ট, তাহলে তোমার তৈরি হচ্ছে কি 9টা এলিমেন্ট তৈরি হলো 3 স্কোয়ার। তা এটা তো দুটো তো এ ক্রস বি আর বি ক্রস এ তো ইকুয়ালই হবে, কারণ দুটো ইকুয়াল সেট। তাহলে এ ক্রস বি তে আর বি ক্রস এ যদি করো তাহলে কটা কমন এলিমেন্ট পাবে? 9টা এলিমেন্ট কমন পাবে, তাই না? কারণ এরপরে তুমি এক্সট্রা এলিমেন্ট যেটা কমন নয় আনকমন এলিমেন্ট রাখতেই পারো, কিন্তু কমনের যে নিয়মটা সেটা তো পাল্টাবে না। ধরো এ সেটের মধ্যে রয়েছে 1, 2, 3, 4 আর বি সেটে রয়েছে 1, 2, 3, 5, কিন্তু তিনটে এলিমেন্ট তো কমন। তাহলে তিনটে এলিমেন্ট কমনের জন্য যে নিয়মটা একটু আগে আমরা আলোচনা করলাম, যে শুধু একটা এ সেট দেওয়া আছে যার এলিমেন্ট হচ্ছে 1, 2, 3, তাহলে তার কার্টেসিয়ান প্রোডাক্টটা তুমি বের করো যদি এরকম বলা হয়, তাহলে তখন তোমাকে একটা ডামি সেট তৈরি করতে হবে, মানে ইকুয়াল সেট তৈরি করে নিতে হবে। তাহলে এইবার সেই সেটের নামটা যদি বি দিই, তাহলে এ ক্রস বি তুমি দেখলে ওখানে 9টা এলিমেন্ট তৈরি হচ্ছে, বি ক্রস এতেও কিন্তু সেই 9টা এলিমেন্টই তৈরি হবে। তার মানে এক এলিমেন্ট তৈরি হবে, কারণ ইকুয়াল সেট তো। তাহলে 9টা এলিমেন্ট ইন কমন। এইবার এক্সট্রা একটা এলিমেন্ট যদি এ সেটে থাকে 4 আর বি সেটে যদি একটা এলিমেন্ট 5 থাকে, তাহলে তার জন্য যে সমস্ত ঘটনাগুলো ঘটবে সেটা তো ঘটুক না, তাতে অসুবিধা নেই, কিন্তু 1, 2, 3 এর জন্য যা ঘটবে সেটা তো আগেও যা ছিল এখনো তাই হবে। বলো, বোঝাতে পারলাম কি? এটা এ সেট, এইটা বি সেট, 1, 2, 3, এটাও 1, 2, 3। তাহলে এ ক্রস বিতে যা হবে বি ক্রস এ তো সেম হবে, কেন ইকুয়াল তো সেটটা। তুমি এদিক থেকে এদিকে যাও বা ওদিক থেকে এদিকে আসো, তোমার তো নতুন কিছু তৈরি হবে না। তাহলে তুমি দেখলে যে 9টা এলিমেন্ট এ ক্রস বিতে তৈরি হলো, তাহলে বি ক্রস এতেও সেই 9টা এলিমেন্টে তৈরি হবে। তাহলে এ ক্রস বি আর বি ক্রস এতে তোমার কমন এলিমেন্ট কটা হলো? 9টা হলো। এইবার যদি এখানে একটা এক্সট্রা এলিমেন্ট ধরো 4, এখানে একটা এক্সট্রা এলিমেন্ট 5 থাকে, তাহলে এ ক্রস বিতে আর এ ক্রস বি আর বি ক্রস এ হয়তো সেম হবে না, হয়তো না, সেম হবেই না, কিন্তু এ ক্রস বিতে আর বি ক্রস এতে 9টা এলিমেন্ট কমন থাকবেই। কেন? ওই 1, 2, 3 এফেক্টটা যা আগেও ছিল এখনো তাই থাকবে। বলো, ক্লিয়ার? আচ্ছা,
তাহলে আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, টিউনোমেট্রি। টিউনোমেট্রি প্রথম আমরা শুরু করব হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেলের ধারণা। আমরা এতদিন যেসব অ্যাঙ্গেলগুলো করেছি সেগুলো মোটামুটি তোমরা জানো যে 0 থেকে 90-র মধ্যেই ঘোরাফেরা করতাম, এবং একটা টেবিলও ছিল 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। কিন্তু তার মানে কি 31 ডিগ্রি নেই? তার মানে কি 47 ডিগ্রি নেই? আছে, কিন্তু সেগুলো নিয়ে আমরা কাজ করিনি। কিন্তু এবার কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের আরও মানে সমস্ত ধরনের অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হবে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাঙ্গেল শুধু 0 থেকে 90 এইটা হয় না, 90-র পরেও বড় অ্যাঙ্গেল তৈরি হয়। সেটা তোমার 100 ডিগ্রি হতে পারে, 200 ডিগ্রি হতে পারে, 300 ডিগ্রি হতে পারে, 420 ডিগ্রি হতে পারে, 500 ডিগ্রি হতে পারে, 700 ডিগ্রি হতে পারে, 800 ডিগ্রি হতে পারে। তার মানে শেষ নেই। তাহলে অ্যাঙ্গেলের কোনো শেষ নেই। তাহলে এই অ্যাঙ্গেল তৈরি হবে কি করে, বা নেগেটিভ অ্যাঙ্গেল বা তৈরি হবে কি করে, এই ধারণাটা আজকে আমরা তৈরি করব। আর দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে সেক্সাডেসিমাল সিস্টেম, আর একটা হচ্ছে রেডিয়ান সিস্টেম, যেটা সার্কুলার সিস্টেম। এই দুটো সিস্টেম। আর একটা সিস্টেম আছে যেটা গ্রেড পদ্ধতি, সেইটা এখন অতটা ইম্পর্টেন্ট নয়, ওটা সিলেবাস থেকেও বাদ দিয়ে দিয়েছে। ওই শুধু সেক্সাডেসিমাল আর হচ্ছে ওই সার্কুলার সিস্টেম, দুটো সিস্টেম সম্পর্কে জানবো, কি করে অ্যাঙ্গেল মেজার করতে হয়। তাহলে এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা হবে। তাহলে প্রথমে বড় অ্যাঙ্গেল তৈরি হয় কি করে। দেখো, অ্যাঙ্গেল তৈরি হয় কেন? অ্যাঙ্গেল তৈরি হয় একটা রে, সেটা যদি রোটেট করতে শুরু করে, কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে যদি রোটেট করতে শুরু করে, তাহলে একটা কোণা তৈরি হয়। সেই কোণাটাই তো অ্যাঙ্গেল। এটা তো অ্যাঙ্গেলের ধারণা ছিল। অর্থাৎ একটা ধরো এইরকম একটা ইনিশিয়াল পজিশন একটা রের, আর এইরকম এই পজিশনটা থেকে ধরো আস্তে আস্তে এই রেটা ঘোরা শুরু করছে, তাহলে এই যে কোণাটা তৈরি হচ্ছে, এই কোণাটাই হচ্ছে অ্যাঙ্গেল। তা এই ঘোরাটা কখনো কি শেষ হতে পারে? ঘোরাটা ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। যত ঘুরবে তত অ্যাঙ্গেল বড় হতে থাকবে। ঠিক আছে? এইবার প্রথম দেখো, যদি এই হচ্ছে ইনিশিয়াল লাইন। দেখো ক্রমশ আমি এটাকে যদি এভাবে ঘুরতে শুরু করে, এইদিকে ঘুরছে, এই এসে 90 ডিগ্রি হলো, আবার ঘুরতে শুরু করলো, এই ঘুরতে ঘুরতে এইখানে এসে কি হলো 180 ডিগ্রি হলো, আবার ঘুরছে, ঘুরতে ঘুরতে এইখানে এসে 270 ডিগ্রি হলো, এটা 270, এটা 180 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। এইবার আবার ঘুরতে ঘুরতে যখন এইখানে আসছে তখন হচ্ছে 360 ডিগ্রি। এটাই কিন্তু যখন শুরু ছিল তখন 0 ডিগ্রি, তার মানে 0 ডিগ্রি ইকুইভ্যালেন্ট টু 360 ডিগ্রি। এইবার যদি আবার রোটেশন হয়, তাহলে ধরো আরেকটু রোটেশন হলে এইটা ধরো আরো ঘুরলো, ধরো এইটা হচ্ছে মনে করো 60 ডিগ্রি, তাহলে 360 এই একটা রোটেশনে ছিল, এই ছিল 360, আরেকটু ঘুরলো, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটা হলো 360 প্লাস 60, তাহলে কত হলো 420 ডিগ্রি, তাই তো? তাহলে এইভাবে যতগুলো এরকম রোটেশন হবে সেই অনুযায়ী তোমার অ্যাঙ্গেলগুলো কিন্তু বড় হতে থাকবে। এই হচ্ছে বড় অ্যাঙ্গেল তৈরি হওয়ার ধারণা। এবার এই যে ঘুরছে, এইটা তোমার দেখো ঘড়ির কাঁটার বিপরীতে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজে আমরা পজিটিভ অ্যাঙ্গেল পাচ্ছি। যদি ক্লকওয়াইজ ঘোরে, ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। মানে ধরো ব্যাপারটা এইরকম, এইদিকে ঘুরেছে, ধরো এটা তৈরি হয়েছে 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, আর এদিকে ঘুরেছে, তাহলে তৈরি হবে -30 ডিগ্রি। ঠিক একইভাবে বড় অ্যাঙ্গেল যখন তৈরি হবে, সেই বড় অ্যাঙ্গেল তৈরির ক্ষেত্রেও কিন্তু ওই একই ভাবনা কাজ করবে। মানে এই হচ্ছে ফাইনাল
টার্মিনাল লাইনটা, আর এই অ্যাঙ্গেলটার মান যদি মনে করো হয় তোমার 70 ডিগ্রি, তাহলে অ্যাকচুয়ালি কত অ্যাঙ্গেল তৈরি হলো? এইখান থেকে এই এসে একটা 360, আবার এই একটা ঘুরেছে এই 360, মানে কত হলো? 720 প্লাস 70 মানে 790 ডিগ্রি। এইটাই যদি উল্টো দিকে ঘুরতে পারে, তখন সেভাবে তোমাকে চিন্তা করে সেটাকে মাইনাসে ফেলতে হবে, নেগেটিভ অ্যাঙ্গেল। এই হচ্ছে পজিটিভ আর নেগেটিভ অ্যাঙ্গেল ধারণা। বলো ক্লিয়ার? এইবার মেজারিং সিস্টেমে যাওয়ার আগে এগুলো টিউনিটি একদম বেসিক আইডিয়া, যে আচ্ছা তোমরা যদি কিছু নোট ডাউন করবে করে নাও। এবার ধরো অলরেডি আমরা এগুলো শিখে এসেছি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সাইনের উল্টো কোসেক, তাই তো, কসের উল্টো সেক, ট্যানের উল্টো কট, এগুলো আমরা অলরেডি শিখে এসেছি। এখন আমরা এটাও শিখে এসেছি যে সাইন 0 ডিগ্রিতে ভ্যালু হয় 0, আর সাইন 90তে তৈরি হয় 1। তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান 1 হয়, আর সাইন থিটার সর্বনিম্ন মান 0 হয়। এটা আমরা ক্লাস 10 অবধি আমরা শিখেছি। নেগেটিভ অ্যাঙ্গেলের ধারণা তৈরি হওয়ার পরে তুমি এখন বলবে সাইন থিটার সর্বনিম্ন মান -1 আর সাইন থিটার সর্বোচ্চ মান 1, তাই না? কেন? সাইন অফ -90 তার মান -1 হবে, আর সাইন 90 মান 1 হবে। তাহলে -1 থেকে 1 এর মধ্যে সাইনের যত মান সব সেটাই লাই করছে। তা তুমি এখন প্রশ্ন করতে পারো, আমি তো বড় অ্যাঙ্গেল শিখলাম, তাহলে সাইন যদি এখন 90 এর বড় হয়ে যায়, ধরো 120 ডিগ্রি, তাহলে কি সেটা 1 এর থেকে বড় হয়ে যাবে না? না, সেটা হবে না। এবার সেই উত্তরটা খুঁজতে হবে যে কেন সাইন থিটার সর্বোচ্চ মানটা 1ই হয়, কেন অ্যাঙ্গেল বড় হলেও ও 1 এর থেকে বড় আর হয় না। দেখো সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, লম্ব বাই অতিভুজ, তাই তো? এইবার যদি আমরা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করি, ধরো এইটা থিটা, এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিউজ, তাহলে সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। এইবার ধরো এইখানে একটা আমি কি করলাম, এখানে একটা নাট লাগিয়ে দিলাম। ধরো এগুলো সব লোহার তার দিয়ে তৈরি, আর এখানে নাট লাগিয়ে দিয়েছি, আর এটা স্প্রিং দিয়ে তৈরি, এটা স্প্রিং দিয়ে তৈরি, আর এখানে একটা রিং লাগানো। মানে কি, এটাকে ছোট করে এটাকে সরানো যায়, বাড়ানো যায়, ব্যাপারটা এরকম। তাহলে যদি তুমি এবার এটা তো ফিক্সড নাট লাগিয়ে দিয়েছো, ওটা নড়বে না। যদি এটাকে তুমি ক্রমশ এদিকে নিয়ে আসো, তাহলে কি হবে? স্প্রিং এর লেন্থটা ছোট হতে থাকবে, থিটার মানটা ক্রমশ বাড়তে থাকবে। ধরো এই পজিশনে, তাহলে কি হলো? থিটার মানটা কি হলো? এটার থেকে একটু বাড়লো কিনা? আর এই যে স্প্রিং এর লেন্থটা, এটা একটু ছোট হলো, তাহলে হাইপোটেনিউজ ক্রমশ ছোট হচ্ছে, আর থিটার মানটা ক্রমশ বাড়তে থাকছে। এইরকম আস্তে আস্তে তুমি যদি এগিয়ে যেতে থাকো এই দিকে, আমি তো এই ডাইরেকশনে আমি এই রিংটাকে ঠেলছি, ঠেলতে ঠেলতে যখন আমরা প্রায় এর কাছাকাছি পৌঁছবে, এই পারপেন্ডিকুলারের কাছাকাছি পৌঁছবে, তখন থিটার মানটা প্রায় 90 ডিগ্রি হয়। আর ওই স্প্রিং এর লেন্থটা, হাইপোটেনিউজ যেটা, সেটা পি এর সঙ্গে প্রায় সমান হচ্ছে। তুই বলতে পারো যে প্রায় সমান হচ্ছে, পুরো সমান তো হচ্ছে না। এটাও তোমার প্রশ্ন আসতে পারে। ঠিকই বলেছে, যে যদি পুরোপুরি সমান হয়ে যায় তাহলে তো ট্রায়াঙ্গেলই তৈরি হবে না। এর জন্য তৈরি করতে হবে আমাদের লিমিটের ধারণা, অর্থাৎ এমন একটা ধারণা যেটা প্রায় মিশে যায় কিন্তু মেশে না, টেন্ডস টু ব্যাপারটা অ্যাপ্রোচ করছে এমনভাবে। ধরো এইটাকে, এই যে পেনটাকে আমি যদি বলি তুমি প্রতি মুহূর্তে এটাকে অর্ধেক করো, তাহলে এটাকে অর্ধেক করলে, বললাম যে এবার বাকি যেটা পেলে তার অর্ধেক করো, এরকম করে তুমি কাজটা করতে থাকো। তাহলে আজ থেকে 10,000 বছর পরে তুমি সিচুয়েশন ভাবো, তুমি এটা
আর এমন কোনো তোমার যন্ত্র থাকবে না যেটা দিয়ে তুমি আর কাটতে পারবে। কিন্তু ম্যাথমেটিক্যালি কিন্তু এর এক্সিস্টেন্স আছে, কিন্তু তাকে তুমি অর্ধেক করতে পারছো না। এই জায়গায় দাঁড়িয়ে বলা হয় ওটাকে সমানই ধরে নেওয়া হলো। যখন লিমিট শেখাবো তখন এইগুলোকে নিয়ে আরো ভালো করে আলোচনা করা যাবে। তাহলে এইটা ক্রমশ এগোচ্ছে, কিন্তু পি এর সঙ্গে সমান হচ্ছে না, প্রায় পি এর গায়ে পড়ে আর কি। এই সময় পি আর এইচ সমান হয়ে গেল, থিটার মানটা প্রায় 90 ডিগ্রি, মানে থিটার মানটা 90 ডিগ্রি ধরে নিলাম, লিমিটিং কনসেপ্ট। তাহলে সাইন 90 মানটা এখন কি হবে, পি বাই এইচ, পি আর এইচ সমান হয়ে গেল, কারণ এইচ এর মানটা প্রায় পি এর দিকে হয়ে গেল। যে থিটা, when theta tends to 90 ডিগ্রি তখন এইচ টেন্ডস টু পি। তাহলে সাইন 90 এর মানটা পি বাই পি কাটাকুটি করে 1 তৈরি হলো। তাহলে এইবার আমি বুঝতে পারছি যে সাইন 90 মান কেন 1 হয়, এটা আমরা বুঝে ফেললাম। ক্লিয়ার? এইবার যদি থিটার মান আরো বাড়তে থাকে, আচ্ছা থিটার মান যদি আরো বাড়ে তাহলে কি হবে, ও তো নতুন, ধরো এই যে এইভাবে রয়েছে, থিটার মানটা যদি এদিকে হয়ে যায়, থিটার মানটা বাড়তে থাকলো, তখন তো এদিকে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়ে যাবে। তাহলে ওই একই গল্প, পারপেন্ডিকুলার হাইপোটেনিউজ ওই সমান হয়ে যাবে যখন থিটার মানটা 90 ডিগ্রি। এইবার তুমি চিন্তা করো, যখন এই দিকে এইটা বাড়ছে, অ্যাকচুয়ালি তো ট্রায়াঙ্গেলটা এদিকে তো ফর্ম করবে না, ট্রায়াঙ্গেল এদিকে ফর্ম করবে, তখন তো তোমার থিটাটা এইদিকেই ধরতে হবে। এই থিটাটা ক্রমশ যখন কমতে কমতে 0 ডিগ্রিতে পৌঁছবে, তখন এই পারপেন্ডিকুলারটা আস্তে আস্তে ছোট হতে হতে, ধরো এই যে আসছে, দেখো ছোট হয়ে যাচ্ছে, এই দেখো আসছে ছোট হয়ে যাচ্ছে, পারপেন্ডিকুলার ছোট হতে হতে 0 হয়ে যাবে। তাহলে যখন থিটার মানটা 0 হয়ে যাচ্ছে তখন পি এর মানটা 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, যখন থিটার মানটা 0 হচ্ছে তখন পি এর মানটা 0 হচ্ছে। তাহলে সাইন 0 এর মানটা কি হবে, 0/h, দ্যাট গিভস 0। তাহলে এই জন্য সাইন 0 মান 0 হয়। এতদিন আমরা মুখস্থ করেছি কিন্তু ফিল করিনি, এবার আমরা ফিল করতে পারলাম যে সাইন 0 মান কেন 0, সাইন 90 মান কেন 1 হয়। তাহলে এটা তো বুঝতে পারছি যে সাইন 90, সাইনের কোনো অ্যাঙ্গেলের জন্য, অ্যাঙ্গেল যতই বড় হোক না কেন, ও আবার নতুন করে এদিকে ট্রায়াঙ্গেল তৈরি করে ফেলবে, কখনোই 1 এর থেকে বড় হবে না। ট্রায়াঙ্গেলের মধ্যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয়, তাহলে তার হাইপোটেনিউসটাই হচ্ছে লংগেস্ট সাইড। তাহলে সাইন থিটা যদি পি বাই এইচ হয়, তাহলে পি এর মান কখনো এইচ এর থেকে বড় হতে পারে? কখনো হতে পারে না, কেন হাইপোটেনিউস অলওয়েজ লংগেস্ট সাইড। তাই জন্যই তো এটা প্রপার ফ্র্যাকশন, এটা সবসময় 1 এর থেকে ছোট বা 1 এর সমান। 1 এর সমানটা তো বুঝিয়ে দিলাম। তাহলে 1 এর থেকে বড় হওয়া কখনো সম্ভব কি? পি কখনো এইচ এর থেকে বড় হতে পারে? ব্যাস হয়ে গেল সাইনের মান। তাহলে আমরা এটা আমরা লিখতে পারি যে -1 লেস ইকুয়াল টু সাইন থিটা লেস ইকুয়াল টু 1। আর কেন -1 সেটা তো বলেছি, যদি উল্টো দিকে নেগেটিভ অ্যাঙ্গেল হয় তাহলে সেক্ষেত্রে -1 হবে। এটা নোট ডাউন করো। এইবার সাইনের আলোচনা হয়ে গেল, এবার কসের আলোচনা। কস থিটা এরও কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1 আর মিনিমাম ভ্যালু -1। কিন্তু কেন? দেখো কস থিটা মানে বেস বাই হাইপোটেনিউস। তাহলে আমরা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করলাম, এইটা হচ্ছে থিটা আর এইটা হচ্ছে বি ফর বেস, এইটা হচ্ছে হাইপোটেনিউস, তাহলে cos থিটা ইকুয়াল টু b/h এইটা। এবার আমরা দেখো, যদি এইখানটায় আমরা একটা কি করলাম, একটা নাট লাগিয়ে দিলাম আর এখানে একটা রিং পরিয়ে দিলাম যাতে এটা মুভ করতে পারে অ্যালং পারপেন্ডিকুলার, যাতে এইটা মুভ করতে পারে, আর এইটা আমরা স্প্রিং এর তৈরি করে দিলাম হাইপোটেনিউসটা। এইবার দেখো যদি আমরা এইটা নামাতে থাকি, এই রিংটা নামাতে থাকি, তাহলে হাইপোটেনিউস ছোট হতে থাকবে, স্প্রিং দিয়ে যেহেতু তৈরি করা, তাহলে এটা হাইপোটেনিউস ছোট হবে, আস্তে আস্তে তোমার থিটার মানটাও কিন্তু
কমতে থাকছে। তাহলে একটা সময় থিটাটা প্রায় শূন্যের কাছে পৌঁছে যাচ্ছে, আর তখন হাইপোটেনুসটা বি এর কাছে পৌঁছে যাচ্ছে। ইন দ্যাট সিচুয়েশন আমরা বলতে পারি কস থিটা এর মানটা হচ্ছে এইচটা বি এর কাছে যাচ্ছে, তাহলে বেস বাই বেস দ্যাট ইজ কাটাকুটি করে 1। তাহলে থিটা যখন টেন্স টু 0 তখন হাইপোটেনুস টেন্স টু বি, তাহলে কস 0 ডিগ্রি ইকুয়াল টু আমরা বি বাই বি কাটাকুটি করে 1 এটা বলতে পারি। এইবার যদি আমরা উল্টোটা করি, অর্থাৎ এইখানটায় আমরা নাট দিয়ে টাইট করে দিলাম আর এইখানটায় আমরা একটা রিং পরিয়ে দিলাম, অর্থাৎ এদিকে মুভ করানো যায়। তাহলে এইবার যদি এইরকম করে এদিক থেকে এদিকে নিয়ে আসি, মুভ করানোর চেষ্টা করি, তাহলে এই থিটার মানটা ক্রমশ বাড়তে থাকবে। তা বাড়তে বাড়তে দেখো কি হচ্ছে, ধরো এইরকম জায়গায় চলে আসলো, বিটা তখন এইখানে আসলো, হাইপোটেনুস ছোট হতে থাকছে, থিটার মানটা বাড়তে থাকছে। তা একটা সময় যখন থিটার মানটা প্রায় 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তখন বেসটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, কস থিটার মানটা 0 বাই পি, কারণ এইচটা পি হয়ে যাচ্ছে, কিন্তু 0 বাই পি দ্যাট মিনস 0। তাহলে ওই জন্য কস 90 ভ্যালুটা 0 হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারলাম যে কস 90 ডিগ্রি এর মানটা 0 কেন, যখন থিটা টেন্স টু 90 ডিগ্রি তখন বি টেন্স টু 0। এইভাবে ব্যাপারটা ভাবতে পারো। তাহলে কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1, কারণ কি সেই সিচুয়েশনে কি হচ্ছে, বেস আর হাইপোটেনুসটা ইকুয়াল হয়ে যাচ্ছে। এমন কোনো সিচুয়েশন তৈরি হবে না যে ক্ষেত্রে বেসটা হাইপোটেনুস থেকে বড় হবে, তাহলে তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে ফরমেশন সেখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম চলে আসবে, যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে হাইপোটেনুসের থেকে লংগেস্ট সাইড আছে, এটা পসিবল কখনো? তাহলে হাইপোটেনুস অলওয়েজ লংগেস্ট, তাহলে cos থিটা ইকুয়াল বি বাই এইচ, দ্যাট ইজ এ প্রপার ফ্র্যাকশন। তাহলে cos থিটার মানটা অবশ্যই একের থেকে ছোট হবে, কিন্তু একের সঙ্গে সমান হতে পারে। এবং নেগেটিভ অ্যাঙ্গেলের ধারণা যেহেতু আমাদের চলে আসলো, তাহলে cos থিটার সর্বনিম্ন মান এখন 0 বলবো না, সর্বনিম্ন মান -1। তাহলে আমরা এখন বলতে পারি -1 লেস ইকুয়াল টু cos থিটা লেস ইকুয়াল টু 1। বলো ক্লিয়ার? নোট ডাউন করো। এবার দেখো, এবার সাইন হয়ে গেল, কস হয়ে গেল, এবার ট্যান। আচ্ছা, ট্যান থিটা দ্যাট মিনস আমরা জানি পারপেন্ডিকুলার বাই বেস। এবার দেখো এর কোনো কিন্তু তোমার বাধা ধরা কিছু নেই, মানে এর যে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কেন নেই? দেখো ট্রায়াঙ্গেলটা এরকম তৈরি হতে পারে, এইটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা এরকম হতে পারে, এটা পারপেন্ডিকুলার, এটা বেস। দেখো বেস কত বড়, এরকম আরো বড় করতে পারো। এখানে দাঁড়িয়ে, পৃথিবীতে দাঁড়িয়ে কেউ প্লুটো অব্দি একটা পারপেন্ডিকুলার টানতে পারে। তার মানে বোঝা যাচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস এনি রিয়েল নাম্বার হতে পারে। তাহলে ওই জন্য আমরা ট্যান থিটার রেসপেক্টে লিখি -ইনফিনিটি লেস দ্যান ট্যান থিটা লেস দ্যান ইনফিনিটি, এনি রিয়েল নাম্বার। এই গেল ধারণাগুলো। এইবার তাহলে সাইন থিটার বাড়ি কোথায়? সাইন থিটার বাড়ি হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। আমি যদি নাম্বার লাইনে এইভাবে ব্যাপারটা ভাবি, এটা লেখা হয়ে গেছে, নোট ডাউন করেছি এটা। আবার অরিত্র বলেছে যে ইয়ে আনকাট। আচ্ছা, এবার ধরো আমি একটা নাম্বার লাইন তৈরি করেছি, এখানে -1, এইখানে হচ্ছে 1। তাহলে এইখানে সাইন থিটার বাড়িটা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। ধারণা তৈরি করো
সাইন থিটার রেসিপ্রোকাল হচ্ছে কোসেক থিটা। তাহলে কোসেক থিটার বাড়ি কোথায় হবে? যেখানে সাইন থিটার বাড়ি নয়। তাহলে কোথায়? এইখানে কোসেক থিটা থাকবে, এইখানে কোসেক থিটা থাকবে। তাহলে সাইন থিটার যদি রেঞ্জ যদি আমরা বলি যে রেঞ্জটা বলি -1, তাহলে কোসেক থিটার রেঞ্জটা হবে হচ্ছে -∞, -1 ইউনিয়ন 1, ইনফিনিটি। এইখানটায় কোসেক থিটা থাকবে আর এইখানটায় কোসেক থিটা। কেন? সাইন থিটা তো প্রপার ফ্র্যাকশন, তাই না? সাইন থিটা প্রপার ফ্র্যাকশন, তাহলে কোসেক থিটা কি হবে? ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে কখনোই তো একের ছোট তো কোসেক থিটা হতে পারে না। তাই জন্য কোসেক থিটার যদি অ্যাবসলিউট ভ্যালু বলা হয়, নেগেটিভটা বাদ দাও, তাহলে সে কখনো কি একের থেকে ছোট হবে অ্যাবসলিউট ভ্যালু? তাহলে এই যে -1 থেকে 1 এর মধ্যে সমস্ত মানটাই কিন্তু একের থেকে ছোট, মানে আমি বলছি মডুলাস ভ্যালুটা। ধরো এইখানে এই জায়গাটায় ধরো -1, এখানে 0, এখানে 1, তাহলে কি হচ্ছে 0.5 -0.5 সবসময় কি এর যে মডুলাস ভ্যালু সেই ভ্যালুটা কিন্তু তোমার একের থেকে ছোট। তাহলে কোসেক থিটা যেহেতু সাইন থিটা রেসিপ্রোকাল, তাহলে নিশ্চয়ই এটা ইমপ্রপার ফ্র্যাকশন হবে, সেটা একের থেকে বড় হয়ে যাবে। তাহলে একের এদিকে বা -1 এর এদিকে, কেন মডুলাস যদি এদিকে হয় ধরো -2, তাহলে মডুলাস কত? মডুলাস 2, মডুলাস তো 2, তাহলে সেটা কিন্তু তোমার > 1 হচ্ছে। তাহলে এইভাবে কস থিটার কথাটাও ভাবা যায় যে কস থিটার মানটা যদি -1 থেকে 1 এর মধ্যে লাই করে, তাহলে কস থিটার উল্টো সেক থিটার মানটা তোমার কোথায় লাই করবে? হ্যাঁ, নয় এদিকে না হলে এদিকে, একই তো গল্প। তাহলে কস থিটার গল্প, কস থিটা আর সেক থিটার ব্যাপারটা কিন্তু একই। ট্যান থিটার বাড়ি যদি -∞ থেকে ইনফিনিটি হয়, তাহলে কট থিটার বাড়ি কোথায় হবে? কট থিটা বেস বাই পারপেন্ডিকুলার। তাহলে তারও তো ওই যে কোনো ভ্যালুই হতে পারে, কি সেম? হ্যাঁ, ট্যান থিটারও যা রেঞ্জ, কট থিটারও সেম রেঞ্জ। এই তো একটা আইডিয়া তৈরি হয়ে গেল, ছোট ছোট আইডিয়া। এবার একটা বিশেষ আইডিয়া আমরা তৈরি করব যে সাইনের মধ্যে যদি নেগেটিভ অ্যাঙ্গেল থাকে তাহলে কি ঘটবে, যদি কসের মধ্যে নেগেটিভ অ্যাঙ্গেল থাকে তাহলে কি ঘটবে, যদি ট্যানের মধ্যে নেগেটিভ অ্যাঙ্গেল থাকে তাহলে কি ঘটবে। আমি মজা করে বলি যে কস থিটা আর সেক থিটা, এই যে আমার এই বইটায় আমি এটা একটা মজা করে এই ছবি এঁকেছিলাম। একটা লোক, তার দুটো হাত, একটা কস আর সেক, আর এখানে থালায় মাইনাস সাইন রাখা আছে আর এক গ্লাস জল রাখা আছে। অর্থাৎ কস আর সেক মাইনাস সাইনটাকে খেয়ে ফেলে, মানে কস অফ -30 ডিগ্রি মানে কস অফ 30 ডিগ্রি, সেক অফ -30 ডিগ্রি সেক অফ 30 ডিগ্রি। কস আর সেক মাইনাসকে খেয়ে ফেলে। কেন খেয়ে ফেলে? হ্যাঁ, সেম হবে। কেন? তুমি দেখো, আমরা প্রথমে সাইন অফ 30 ডিগ্রি ব্যাপারটা ভাববো, তারপরে সাইন অফ -30 ডিগ্রি ব্যাপারটা ভাববো। তাহলে একটা ট্রায়াঙ্গেল তৈরি করলাম। ধরো এইটা হচ্ছে 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাই তো? এইটা ধরো পারপেন্ডিকুলার, ধরো এটা মনে করো 1, হ্যাঁ, আর এটা মনে করো 2, যদি এরকম হয় তাহলে সাইন 30 ডিগ্রি এটা মানে কি 1/2। আচ্ছা, যদি এবার আমি সাইন অফ -30 ডিগ্রি ভাবি, এই তো হলো -30 ডিগ্রি, তাহলে তখন এইটা ছিল 1, তাহলে এইটা কি হবে? -1,
কেন এটা কোন দিকে? অ্যালং নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তাহলে ওটা -1 হবে তো। আর হাইপোটেনুস তো ওটা অলওয়েজ পজিটিভ, তাহলে এটা 2, তাহলে এটার ভ্যালু কত? -1/2। তাহলে এর সঙ্গে এর পার্থক্য কি হলো? একটা নেগেটিভ সাইনে। তাহলে ওই জন্য এবার আমি বলতে পারি সাইন অফ -30 ডিগ্রি দ্যাট ইজ ভ্যালু হচ্ছে -1/2, দ্যাট ইজ -sin30 ডিগ্রি। কি ঠিক কিনা বলো? তাহলে এখন আমি এটা জেনারেল বলতে পারি না যে সাইন অফ -θ ইকুয়াল টু -sin θ, এটা বলতে পারি না বলো? এই হচ্ছে সাইনের মধ্যে যদি কোনো নেগেটিভ অ্যাঙ্গেল থাকে সেই নেগেটিভ সাইনটা বাইরে বেরিয়ে আসতে পারে, এই জন্য বেরিয়ে আসতে পারে। নোট ডাউন করে নাও। এবার কসের ব্যাপারটা আলোচনা করার আগে, কারণ কসটা হচ্ছে একটা একটু অন্যরকম ঘটনা ঘটবে, ট্যানের ব্যাপারটা একটু আলোচনা করি। যে ট্যান অফ -30 ডিগ্রি সেটা কেন -tan30 ডিগ্রি হয় সেটা আমরা একটুখানি দেখে নিই ব্যাপারটা। তাহলে ধরো এইটা হচ্ছে ধরো 30 ডিগ্রি, tan30 মান কত? কত? 1/√3। তাহলে এটা যদি 1 হয় এটা √3, তাই তো? কি tan30 1/√3 তো? তাহলে আমরা এটা দেখে নিলাম যে tan30 মানটা হচ্ছে এখান থেকে tan30 ডিগ্রি এর মানে হচ্ছে 1/√3। আচ্ছা, এইবার যদি আমরা tan অফ -30 ডিগ্রি ভাবি, এই দিকে এই -30 ডিগ্রি, তাহলে এইটা তো এইটা তো √3 থাকছেই, আর এইটা হয়ে যাবে -1। তাহলে tan অফ -30 ডিগ্রি এটা মানে হচ্ছে -1/√3। তাহলে এবার রিলেশনটা কি দাঁড়ালো? tan অফ -30 ইকুয়াল টু -tan30 হলো না? ঠিক আগের মতনই। তাহলে এখানে আমরা বলতে পারি tan অফ -30 ডিগ্রি ইকুয়াল টু -tan30 ডিগ্রি। তাহলে জেনারেলভাবে বলতে পারি tan অফ -θ ইকুয়াল টু -tan θ। এবার হচ্ছে কস, কসের ব্যাপারটা আলোচনা করব, কস এবং সেক। তাহলে একইভাবে আমরা ধরো 60 ডিগ্রি বলছি, +60 ডিগ্রি, তাহলে cos 60 মানে বেস বাই হাইপোটেনিউস। তাহলে এইটা যদি 1 ধরি এটা 2 হবে হাইপোটেনিউস। তাহলে এখানে বলতে পারি যে cos 60 ডিগ্রি এটা ইকুয়াল টু 1/2, দ্যাট ইজ হাফ। আচ্ছা, যদি আমরা নেগেটিভ অ্যাঙ্গেল তৈরি করি, এইটা হচ্ছে -60 ডিগ্রি, তাহলে তখন বেস আর হাইপোটেনিউসটা জিনিসটা দেখো, আগে বেস ছিল 1, এখনো কিন্তু বেস 1, বেস কিন্তু সাইন চেঞ্জ করেনি। তাহলে এটা 1, হাইপোটেনিউস তো 2ই আছে, তাহলে cos অফ -60 ডিগ্রি এর ভ্যালু কিন্তু হাফই হচ্ছে। তাই জন্যই cos অফ -60 দ্যাট মিনস cos 60, তাহলে cos অফ -60 ডিগ্রি ইকুয়াল টু cos অফ 60 ডিগ্রি। তাহলে জেনারেলভাবে বলতে পারি cos অফ -θ ইকুয়াল টু cos θ। আমি মজা করে বলেছিলাম যে cos মাইনাসকে খেয়ে ফেলে, ব্যাপারটাই এরকমভাবে। হ্যাঁ হ্যাঁ, হাইপোটেনিউস তো প্রথম থেকেই তো আমরা তো কোনো ডাইরেকশন ফলো করছে না, ডাইরেকশন কে ফলো করছে? বেস এবং পারপেন্ডিকুলার। হাইপোটেনিউস কোনো ডাইরেকশন মেনটেন ফলো করছে না, তাই জন্য এই হাইপোটেনিউসটা অলওয়েজ আমরা পজিটিভ ধরবো, কোনো নেগেটিভ ধরবো না, ঠিক আছে? এবং সেকের ক্ষেত্রেও সেক মানে কি? হাইপোটেনিউস বাই বেস, তাহলে একই তো হবে, কারণ বেসের তো সাইন চেঞ্জ হবে না, একই থাকবে, হাইপোটেনিউস সেম থাকছে। তার মানে কস আর সেক মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেয় বা খেয়ে ফেলে, মজা করে বলেছিলাম। তাহলে cos অফ -θ দ্যাট গিভস cos θ, sec অফ -θ ইকুয়াল টু sec θ। বলো, ক্লিয়ার? এবার অ্যাঙ্গেল মেজারমেন্ট। অ্যাঙ্গেল মেজারমেন্টের 3টে পদ্ধতি আছে, আমি বলেছি আগেই। দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে সেক্সাডেসিমাল
আরটা হচ্ছে সার্কুলার সিস্টেম। তা সেক্সাডেসিমাল সিস্টেমটা কি? একটা কমপ্লিট একটা রেভলিউশন, কমপ্লিট যদি একটা রোটেশন হয়, সেই রোটেশনটাকে যদি 360টা সমান টুকরোতে ভাগ করা হয়, 360টা ইকুয়াল পিসেস যদি ভাগ করা হয়, তাহলে প্রত্যেকটা পিসকে বলা হবে 1 ডিগ্রি। এটাই হচ্ছে সেক্সাডেসিমাল সিস্টেমের একদম শুরুর কথা। অর্থাৎ এই একটা ফুল রোটেশন, যদি পুরো রোটেশনটাকে 360টা সমান টুকরো করা হয়, তাহলে প্রত্যেকটা টুকরো হচ্ছে 1 ডিগ্রি। তাহলে 1 কমপ্লিট রেভলিউশন ইকুয়াল টু 360 ডিগ্রি, তাই তো? এই পুরো, তাহলে এটাকে দেওয়া হলো 360টা টুকরো আছে, প্রত্যেকটা 1 ডিগ্রি করে হলে তাহলে পুরোটা কত? 360 ডিগ্রি। এইবার 1 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা, 1 ডিগ্রি তো একটা ছোট অ্যাঙ্গেল, এই 1 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে, মানে আমি এইভাবে সব টুকরোগুলো করেছি, ধরো এইরকম করতে করতে সব 360টা সমান টুকরো করেছি, প্রত্যেকটাই হচ্ছে 1 ডিগ্রি। এবারে 1 ডিগ্রিকে যদি 60টা সমান টুকরো করি, তাহলে প্রত্যেকটা টুকরো হচ্ছে 1 মিনিট। তাহলে 1 মিনিট এইভাবে লেখা হয়, 1 মিনিট। তাহলে 1 মিনিট মানে কি? একটা ডিগ্রিকে 60টা সমান টুকরোতে যদি ভাগ করা হয়, তাহলে 1 ডিগ্রি বাই 60। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা তুমি দেখো, 1 ডিগ্রি মানে কি 60 মিনিট হিসেবে বলা যায়। এইটা হচ্ছে 1 মিনিট। এবার যদি ওই একটা মিনিট, ওটাও তো একটা অ্যাঙ্গেল, ওইটাকে 60টা টুকরো যদি সমানভাবে ভাগ করি, তাহলে একটা টুকরো হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড, এটাকে লেখা হয় 1 এর পরে এরকম ডবল ড্যাশ, এটা হচ্ছে 1 মিনিট বাই 60, 60টা সমান টুকরো। তাহলে এইখান থেকে বলা যায় 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। এই হচ্ছে সেক্সাডেসিমাল সিস্টেমে কোনো একটা অ্যাঙ্গেলকে মেজার করার যে ইউনিটগুলো আছে, সেই ইউনিটগুলো আমাদের হচ্ছে ডিগ্রি, মিনিট, সেকেন্ড। তাহলে একটা অ্যাঙ্গেলকে আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ড দিয়ে আমরা লিখতে পারি। বলো, ক্লিয়ার? নাও নোট ডাউন করো। এইবার সার্কুলার সিস্টেম, এটাও কিন্তু অ্যাঙ্গেল মেজার করার একটা মেথড। দেখো, একটা সার্কেল আমরা তৈরি করছি, যেটা হচ্ছে ইউনিট সার্কেল। ইউনিট সার্কেল মানে যে সার্কেলের রেডিয়াস হচ্ছে 1 ইউনিট। তাহলে এইটা হচ্ছে 1 ইউনিট, এই জন্য নাম হচ্ছে ইউনিট সার্কেল। এর যে সার্কামফিয়ারেন্স, সেখানে যদি একটা 1 ইউনিট কেটে নেওয়া হয়, ধরো এইখান থেকে এই পর্যন্ত, এইটা হচ্ছে 1 ইউনিট, তাহলে এই 1 ইউনিট যে আর্ক, এই আর্কটা এই সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করবে, এটাও কিন্তু 1 ইউনিট না, সমস্ত 1 ইউনিট। যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেইটা হচ্ছে 1 রেডিয়ান। সেটা হচ্ছে 1 রেডিয়ান, এইভাবে লেখা হয়, 1 মাথায় একটা সি, এটা হচ্ছে 1 রেডিয়ান। বলো, ক্লিয়ার? এইবার হ্যাঁ দেখো, আমি বলছি, যদি ব্যাপারটা এইরকম হয়, এইটা 1, মনে করে এই আর্কটা আমি বললাম 2 ইউনিট,
আর এইটা হচ্ছে 1, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 2 রেডিয়ান। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 2 রেডিয়ান। যদি এটা 2 না হয়ে যদি এটা হাফ 1.5 হয় তাহলে কত হবে? 1.5 রেডিয়ান। হ্যাঁ, যদি এটা 1 তো অবশ্যই, মনে করে এইটা এই -2, তাহলে এই অ্যাঙ্গেলটা এই দিকে এটা হচ্ছে -2 রেডিয়ান। বলো, ক্লিয়ার? না, নোট ডাউন করো। এবার একটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে যে এই সেক্সাডেসিমালের সঙ্গে এই সার্কুলার সিস্টেমের রিলেশনটা কিভাবে তৈরি হবে। খুবই ইজি। ধরো এই যে সার্কেলটা, এই সার্কেলটা এর রেডিয়াস হচ্ছে 1। তোমরা জানো যে সার্কেলের সার্কামফিয়ারেন্স তার সূত্রটা হচ্ছে 2πr। তাহলে রেডিয়াস যদি 1 ইউনিট হয় তাহলে সার্কামফিয়ারেন্সটা কত হবে? 2π × 1, দ্যাট ইজ 2π। তাহলে এখন আমি বলছি ইউনিট সার্কেলে যা রেডিয়াস 1 তার যদি আরেকটা 1 ইউনিট হয় তাহলে এটা 1 রেডিয়ান তৈরি করছে। যদি 1.5 ইউনিট হয় তাহলে 1.5 রেডিয়ান তৈরি করছে। তাহলে এইভাবে যদি পুরোটা 2π হয় তাহলে সেন্টারে কত অ্যাঙ্গেল তৈরি করবে? 2π রেডিয়ান। সেক্সাডেসিমালে কমপ্লিট রেভলিউশন সেটা হচ্ছে 360 ডিগ্রি। একদম তাই। তাহলে 2π সমান 360 ডিগ্রি, তাহলে π সমান 180 ডিগ্রি। এই জন্য পায়ের মানটা হচ্ছে 180 ডিগ্রির সঙ্গে তুলনা করা হয়। পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। ক্লিয়ার? এটা লিখবে যে ইন ইউনিট সার্কেল circumference equal to 2π into 1, that is 2π unit. তাহলে therefore in unit circle 2π unit arc makes an angle 2π radian at center. 2π unit arc makes an angle 2π radian at center. এবার লিখবে we know that one complete revolution equal to কত? 360 ডিগ্রি সেক্সাডেসিমালে। কারণ সেভাবেই তো আমরা ভাগ করেছিলাম 360টা সমান টুকরো, মনে পড়ছে? এইবার তাহলে এবার আমরা বলতে পারি 360 ডিগ্রি ইকুয়াল টু 2π রেডিয়ান। এটাই রিলেশন তৈরি হয়ে গেল। তাহলে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে সেক্সাডেসিমালের সঙ্গে সার্কুলার সিস্টেমের একটা রিলেশন আমরা তৈরি করে নিলাম। যদি প্রয়োজন হয় আমরা আমাদের কনভার্সন করার রেডিয়ান থেকে ডিগ্রিতে বা ডিগ্রি থেকে রেডিয়ানে, তখন আমরা এই দিয়েই কনভার্সন করি। এবার আরেকটা জিনিস শেখবার আছে, সেটা হচ্ছে আমরা তো ইউনিট সার্কেলের ব্যাপারটা বুঝে গেলাম যে সার্কেলের রেডিয়াস 1, সেই সার্কেলের রেসপেক্টেই আমরা অ্যাঙ্গেলগুলো দেখছি, কখনো 1 রেডিয়ান, কখনো 2 রেডিয়ান। যতটা তোমার আর্কটা যতটা বাড়বে বা আর্কের লেন্থ অনুযায়ী তোমার রেডিয়ান তৈরি হচ্ছে, তত রেডিয়ান অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। কিন্তু সবসময় তো ইউনিট সার্কেল নাও হতে পারে। তাহলে তখন কি ঘটবে? তখন অ্যাঙ্গেলটা কি তৈরি হবে সেটা আমরা কি করে ফিল করব? তাহলে দেখো, আমরা বলছি এই তো ছিল একটা ইউনিট সার্কেল যার রেডিয়াস হচ্ছে 1 এবং যার আর্ক যদি 1 হয়
তাহলে এখানে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে 1 রেডিয়ান। এই তো ব্যাপারটা ছিল। তাহলে আমরা বলতে পারি যে 1 এই রেডিয়াস যদি 1 হয়, রেডিয়াস যদি 1 হয়, আর্ক যদি 1 হয়, তাহলে অ্যাঙ্গেল কত হবে? 1 রেডিয়ান। এই তো আমরা বলছিলাম। এবার বলো এই যে ছোট্ট একটা অ্যাঙ্গেল, মনে করো এটা 30 ডিগ্রি। আচ্ছা, এটা যদি এদিকে বাড়িয়ে দেওয়া হয়, এদিকে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কি অ্যাঙ্গেলটা এইখান থেকে এইখানে পৌঁছলো তার 30 ডিগ্রি থেকে বড় হয়ে যাবে? তাহলে নিশ্চয়ই বড় হবে না, অ্যাঙ্গেলটা একই থাকবে। তাহলে আমি যদি রেডিয়াস যদি আর করি, আর্ক যদি আর করি, তাহলে অ্যাঙ্গেলটা কি কি হবে? 1 রেডিয়ানই হবে না? কি বোঝালাম একটু আগে? এইটাই তোমার বুঝতে হবে। তাহলে এইবার যদি তোমার ধরো আর হলো, আর এইটা আরটা, এই রেডিয়াসটা আর, এটা যদি 1 হয়, তাহলে এটা 1/r রেডিয়ান বলা যেতে পারে। এইবার এটা রেডিয়াস আর, এই আর্কটা যদি মনে করো এস হয়, তাহলে ইউনিটারি মেথডে s/r রেডিয়ান বলা যেতে পারে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? রেডিয়াস যদি আর হয়, আর্কের লেন্থ যদি এস হয়, তাহলে অ্যাঙ্গেল তৈরি হবে s/r। অর্থাৎ এখন আমরা দেখো ইউনিট সার্কেল থেকে বেরিয়ে আসতে পারলাম। রেডিয়াস যদি আর হয়, আর্কের লেন্থ যদি এস হয়, তাহলে ভিতরে যে অ্যাঙ্গেল তৈরি হবে সেটা হচ্ছে s/r রেডিয়ান। তাহলে এবার আমরা যদি এই অ্যাঙ্গেলটা যদি থিটা দিয়ে ডিনোট করি, তাহলে একটা সুন্দর রিলেশন পাচ্ছি, s/r = থিটা, দ্যাট গিভস s = r থিটা। এই থিটা কিন্তু সেক্সাডেসিমালের সিস্টেমে নয়, এটা কিন্তু রেডিয়ান সিস্টেমের থিটা। থিটার মানটা তুমি 180 ডিগ্রি বা 30 ডিগ্রি বসাতে পারবে না, ওটা রেডিয়ানে তোমাকে কনভার্ট করে বসাতে হবে। যদি 30 ডিগ্রি দেওয়াও থাকে, তাহলে একটু আগে যেটা আমরা পাই = 180 ডিগ্রি যেটা আমরা রিলেশন তৈরি করলাম, সেখান থেকে রেডিয়ানে কনভার্ট করার পরে থিটাতে তুমি বসাতে পারবে। তাহলে এটা একটা রিলেশন যেটা আমাদের পরে অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। তোমরা ওই এনসিইআরটি বুকের এক্সারসাইজ 3.1টা করে আসবে। এবার আমি বড় অ্যাঙ্গেলের তার সাইন, কস, ট্যান বা সেক, কোসেক এগুলো কি করে বার করতে হয় তার একটা শুধু মেথড শিখিয়ে দিচ্ছি। ধরো আমি একটা অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করি। ধরো সেক অফ -945 ডিগ্রি, এর মানটা কি হবে? তাহলে প্রথমেই আমরা দেখি সেকের মধ্যে মাইনাস আছে, তাহলে মাইনাসটার আর কোনো কিছু নেই, মাইনাসটা সেক অ্যাবজর্ব করে নেবে। তাহলে এটা মানে সেক অফ 945 ডিগ্রি লিখতে পারি। এইবার এই 945 ডিগ্রিকে আমরা কি করব? 90 দিয়ে ডিভাইড করব, পাশে আমরা 90 দিয়ে, রিমাইন্ডার 45। তাহলে এটাকে আমরা লিখতে পারি 90 × 10 + 45 ডিগ্রি। কোনো অসুবিধা নেই। এবার 90 মাল্টিপল কত এখানে? সরি, 90 × 10, 90 × 10, এই 10টা হচ্ছে 90 মাল্টিপল। তাহলে আমরা এবার দেখব 10টা ইভেন না অড। 90 যে মাল্টিপল সেটা ইভেন না অড সেটা দেখব। এখানে 10 এটা হচ্ছে ইভেন। যদি ইভেন হয় তাহলে টিউনেটিভ ফাংশন যেটা আছে, টিউনেটিভ ফাংশনটা ওটা চেঞ্জ হবে না, সেক সেকই থাকবে। তাহলে সেক অফ 45 ডিগ্রি।
এইবার চিহ্ন সম্পর্কে ধারণা তৈরি করবো যে চিহ্নটা কি হবে। দেখো যদি আমরা 945 ডিগ্রি বের করি তাহলে 19 × 10 এই 1 2 3 4 4টে 9 হয়ে গেল, আবার 4টে 9 হয়ে গেল, 8টা 9টা 10টা হয়ে গেল, প্লাস 45 মানে এই কোয়াড্রেন্টে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। তাহলে এই থার্ড কোয়াড্রেন্টে তোমরা জানো যেটা এখানে অল, এখানে সাইন, এখানে ট্যান, এখানে কস, এই তো পজিটিভ। তাহলে এই থার্ড কোয়াড্রেন্টে সেকটা কি নেগেটিভ, তাহলে মাইনাস সেক 45 হবে, দ্যাট ইজ কস 45 হচ্ছে 1/√2, তাহলে সেক 45 হচ্ছে √2, তাহলে মাইনাস √2, এই হচ্ছে আনসার। যদি এটা মাল্টিপলটা যদি ইভেন না হয় অড হতো, মাল্টিপলটা ইফ ওই মাল্টিপল 90 মাল্টিপল অফ 90 যদি অড হতো তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যেত কসে বা কসটা চেঞ্জ হয়ে যেত সাইনে, সেকটা চেঞ্জ হয়ে যেত কোসেকে আর কোসেকটা চেঞ্জ হয়ে যেত সেকে, ট্যানটা চেঞ্জ হয়ে যেত কটে আর কটটা চেঞ্জ হয়ে যেত ট্যানে। কিন্তু ইভেন থাকলে কোনো সমস্যা নেই, ওই সেকটা সেকই থাকবে, কিন্তু চিহ্ন সম্পর্কে সাবধান। দেখো অনেক সময় হবে এইটা তো অড হবে, তখন তো চেঞ্জ হয়ে যাবে, সেকটা তখন কি হবে কোসেক হয়ে যাবে। তাহলে চিহ্ন সম্পর্কে যখন ধারণা তৈরি করব, সিদ্ধান্ত নেব, তখন আমি এইভাবে অ্যাঙ্গেলটাকে তৈরি করে কোন কোয়াড্রেন্টে পড়ছে ফাইনালি বের করার পরে তাহলে কার চিহ্ন নিয়ে চিন্তা করব, এইটা না এইটা, এইটা যেখান থেকে আসলো সেইটা, যেটা হলো সেটা নয়। ধরো সাইনটা চেঞ্জ হয়ে কস হয়েছে যেহেতু 90 অড মাল্টিপল, এবার দেখা যাচ্ছে যে অ্যাঙ্গেলটা থার্ড কোয়াড্রেন্টে রয়েছে বা অ্যাঙ্গেলটা ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে কস হয়েছে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল, তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? ফোর্থ কোয়াড্রেন্টে কসটা পজিটিভ, তাহলে তো আমি বলতে পারবো না যে ওটা পজিটিভ হবে। কেন? ওটা আগে কি ছিল? সাইন ছিল। তাহলে আগে যেটা ছিল সেইটা কোন কোয়াড্রেন্টে পড়ছে সেটাই কিন্তু চিহ্ন নির্দেশ করবে। শুরুতে যেটা ছিল, এই যে শুরুতে চেঞ্জ হয়ে যেটা হলো, এখানে তো চেঞ্জ হয়নি, যদি চেঞ্জ হতো, চেঞ্জ হয়ে যে আসলো সেইটার কিন্তু যে কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলটা পড়ছে সেটার কিন্তু আমি চিহ্ন নিয়ে আলোচনা করব না, যেটা থেকে শুরু হয়েছে সেইটা। এরকম একটা অঙ্ক পেলে খুব ভালো হয়, দেখতে আছে তো অবশ্যই। ধরো কস অফ মাইনাস 1170, এটা লেখা হয়ে গেছে, লেখো। এখানে একটা প্রশ্ন করলো যে অল সাইন ট্যান কস, এই কনসেপ্টটা কি করে তৈরি হলো। দেখো এই যে চারটে কোয়াড্রেন্ট, এখানে অল পজিটিভ, এখানে সাইন পজিটিভ, এখানে ট্যান পজিটিভ, এখানে কস পজিটিভ। কেন? তুমি যদি এখানে কোনো অ্যাঙ্গেল তৈরি করো, দেখো এখানে সবকিছু পজিটিভ, পারপেন্ডিকুলার, হাইপোটেনিউজ, বেস সবই পজিটিভ, তাহলে বলো অল পজিটিভ হবে না? তুমি যদি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসো, সেকেন্ড কোয়াড্রেন্টে এখানে কে পজিটিভ? পি পজিটিভ আর এইচ পজিটিভ, কিন্তু বেসটা তো নেগেটিভ, তাহলে এখানে শুধু সাইনটাই পজিটিভ হবে। তুমি যদি এই কোয়াড্রেন্টে চলে আসো, থার্ড কোয়াড্রেন্টে, এখানে দেখো এই বেসটা তোমার হচ্ছে নেগেটিভ, পারপেন্ডিকুলার হচ্ছে নেগেটিভ, তাহলে কি দাঁড়ালো? ট্যানটা পজিটিভ হয়ে গেল না? কিন্তু সাইন বা কস, কারণ হাইপোটেনিউজ তো অলওয়েজ ইউ টেক পজিটিভ, তাহলে ওই জন্য থার্ড কোয়াড্রেন্টে শুধু ট্যানটা পজিটিভ। এখানে তুমি যদি আসো তাহলে কি হবে? দেখো কস মানে বেস বাই হাইপোটেনিউজ, বেসটা পজিটিভ, এই হাইপোটেনিউজ পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, তাহলে শুধু কসটাই পজিটিভ হচ্ছে। বলো ক্লিয়ার কনসেপ্ট? এইবার কস অফ মাইনাস 1170, কস মাইনাসকে অ্যাবজর্ব করবে, তাহলে কস অফ 1170 বলতে পারি। যদি এটা 90 হিসেবে ভাঙি, 1170 বাই 90, তাহলে কত হবে? 13।
তাহলে 13 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি। তাহলে 90-র অড মাল্টিপল, 90 ইন্টু 30, 90 মাল্টিপল অড, তাহলে কসটা কি হয়ে যাবে সাইন, তাহলে সাইন আর এই অ্যাঙ্গেলটা 0। তাহলে এবার এখানে কোন কোয়াড্রেন্টে পড়ছে দেখো তো, 90 ইন্টু 13, 1 2 3 4, 4 আর 4 8, 8 আর 4 12 হয়ে গেল, আর একটা 13, আর প্লাস 0 মানে এদিকে হতে আর এদিকে হতে পারে। তাহলে এই দুটো জায়গাতেই তোমার কি হচ্ছে দেখো, এইখানে কসটা এখানে কি পজিটিভ, এখানে কসটা নেগেটিভ। তাহলে তুমি প্লাস মাইনাস দুটো নিলেই যা খুশি করো কিন্তু জিরোই তৈরি হবে। তোমার এখানে সাইনটা এই যে প্লাস মাইনাস দুটোই হতে পারে, তুমি প্লাস নিয়েও করতে পারো জিরো, মাইনাস নিয়েও করতে পারো জিরো, কারণ সাইন জিরো জিরো। বলো ক্লিয়ার?